বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন, নির্বাচনে বিএনপির প্রার্থী ঠিক করার প্রসঙ্গ। আগামী নির্বাচনে অনেক আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী, সম্ভাব্য জোট সঙ্গীদের সাথেই বা কতটা আসন সমঝোতা হবে। আমাদের একটা কৌশল আছে, সবাই মিলেমিশে যাতে কাজ করে শেষ দিকে আমরা বলবো যে একজনকেই আমরা মনোনয়ন দিতে পারবো, বাকিরা বিভিন্নভাবে মূল্যায়িত হবে। বিবিসি প্রবাহে আজকের অতিথি নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলী। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, বাংলাদেশে তরুণদের মার্শাল আর্ট ও আগ্নেয়াস্ত্র চালনার প্রশিক্ষণ দিতে সরকারি উদ্যোগ নিয়ে শঙ্কা কেন, এবং দক্ষিণ কোরিয়ায় বৈঠক করলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের যখন 3 মাসের কিছু বেশি সময় বাকি, তখন অন্তত 100 আসনে প্রার্থী ঠিক করা নিয়ে জটিলতায় পড়েছে বিএনপি। নিজ দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর পাশাপাশি সম্ভাব্য জোট সঙ্গীদের সাথেও আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি দলটি। এই ইস্যুতে বিভিন্ন এলাকায় বিরোধের খবরও পাওয়া যাচ্ছে। বিবিসির তাফসির বাবু জানার চেষ্টা করেছেন মাঠ পর্যায়ে পরিস্থিতি কেমন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এই ঝাড়ু মিছিল গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকির বিরুদ্ধে। সপ্তাহ দুয়েক আগের যে ঘটনা এলাকায় বেশ আলোড়ন তোলে। এখন হচ্ছে সামনে নির্বাচন আসন্ন, এই কারণে ওনাকে যদি আমরা বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে কিছু ওনাকে বা ভয়ভীতি দেখাইতে পারি, হয়তো উনি বাঞ্ছারামপুর আসনে না লড়ে, ওরা ভাবতেছে যে অন্য আসন হয়তো লড়তে পারে, এই কারণে এদের উদ্দেশ্য প্রণীতভাবে এটা করতেছে। মূলতভাবে ধরেন বিএনপির একটা অংশ, ওরা এই কাজটা চালিয়েছিল। জুনায়েদ সাকি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের একজন নেতা। নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় তৎপর হয়েছেন, যেটা আবার ক্ষুব্ধ করেছে স্থানীয় বিএনপির অনেককেই। যদিও নেপথ্যে থেকে ঝাড়ু মিছিল আয়োজনের কথা নাকচ করছে দলটি। বিএনপির নেতাকর্মীর জন্য সাকির বিরুদ্ধে মিছিল করে নাই। আমরা যেটা দাবি করছি, ধানের শীষ বিএনপি থেকে যেন প্রার্থী দেওয়া হয় এবং ধানের শীষের প্রার্থী যেন দেওয়া হয়, কারণ এখানে ভোট ব্যাংকটা হলো বিএনপির। আমরা চাই না আমাদের ভোট দিয়ে আমাদের ভোটের ওপর ভর করে কেউ উড়ে এসে জুড়ে বসে নেতা হোক, এটা আমরা চাই না। তবে স্থানীয় বিএনপির বিরোধ যে শুধু জোট সঙ্গীর সঙ্গেই হচ্ছে তেমনটা নয়। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে খোদ দলটির ভেতরেও অন্তত 10 জন সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আলাদা আলাদা বলয় তৈরি হয়েছে, যেটা তৃণমূলেও প্রভাব ফেলেছে। চলতি সপ্তাহে তৃণমূল নেতাদের সঙ্গে ঢাকায় দলটির হাইকমান্ডের বৈঠক হলেও উদ্ভূত পরিস্থিতিতে কোনো প্রার্থীকেই গ্রিন সিগন্যাল দেয়া হয়নি। 15 বছর কিন্তু একটা রাজনৈতিক জট চলে আসছে, বিশ্ববিদ্যালয়ের সেশন জটের মতো রাজনৈতিক একটা জট তৈরি হয়েছে, নেতৃত্বের জট। সেই কারণে প্রার্থী তো অনেক হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা গণতান্ত্রিক অধিকার। পাশাপাশি অনেকে চিন্তা করে যে বিএনপির টিকিটটা নিয়ে আসা যায়, এমপি হওয়া এখানে খুব সহজ। কাউকে কি দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে কে ইলেকশন করবে বা একজনকে? স্পেসিফিক কাউকে এমনটা বলে নাই। তাহলে আপনাদের এমনি মেসেজটা কি দেওয়া হয়েছে ঢাকায় ডেকে? মেসেজটা দেওয়া হয়েছে আমরা মূলত ঐক্যবদ্ধ থাকার জন্য। প্রার্থী নিয়ে বাঞ্ছারামপুর উপজেলায় যে জটিলতা, সেটা কম বেশি সারা দেশেই বিএনপির রয়েছে। ফলে নির্বাচনের 3 মাস আগে এসে দলটি বলছে তাদের ভাষায় 300 আসনের মধ্যে 200টি আসনেই প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি 100টি আসনে প্রার্থী ঠিক করা আটকে আছে নানা জটিলতায়। এখানে আমাদের প্রত্যেকটা আসনে অনেক যোগ্য প্রার্থী আছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তা আমাদেরকে এগুলো মাথায় রেখেই কাজ করতে হয়েছে, যাতে আগে থেকেই আমাদের কোনো প্রার্থী দলীয় বিভক্তিতে না জড়িয়ে পড়ে মনোনয়ন না পাওয়ার আশায়। আর আমাদের একটা কৌশল আছে, সবাই মিলেমিশে যাতে কাজ করে শেষ দিকে আমরা বলবো যে একজনকেই আমরা মনোনয়ন দিতে পারবো, বাকিরা বিভিন্নভাবে মূল্যায়িত হবে। তো সেটার সময়টা এখন 200 আসন এখন কম বেশি গ্রিন সিগন্যাল দিতে পারবো সেটা আশা করছি, কিন্তু বাকি 100 আসনের মধ্যেও আমরা কাজ শুরু করেছি। তবে বিএনপির জটিলতা শুধু অভ্যন্তরীণ নয়, দলটি নির্বাচন কেন্দ্রিক শরিকদের জন্য কতগুলো আসন ছাড়বে সেটাও এখনও নির্দিষ্ট করা যায়নি। দলের ভেতরে আলোচনা আছে সর্বোচ্চ 50টি আসন শরিকদের জন্য ছাড়া হতে পারে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আগ্রহী দলগুলোর চাহিদা অনেক বেশি। এছাড়া এটি জোট হবে নাকি নিছক আসন সমঝোতা সেটাও নিশ্চিত নয়।
আমরা তো এনসিপির সাথে মঞ্চ আমরা আমাদের হলো 2 দফা আলোচনা হয়েছে, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি। তো সেটা সুনির্দিষ্টভাবে কোনো নির্বাচনী সমঝোতা বা কোনো অ্যালায়েন্স গড়ে উঠবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। মঞ্চের দিক থেকে আমরা যে 138টা যেটা ঘোষণা করেছি, বিএনপির সঙ্গে আলোচনা আমরা একটা শর্ট লিস্ট নিয়ে হয়তো আমরা আলোচনা করব। হতে পারে 50, হতে পারে 60 বা 70, হয়তো এরকম একটা তালিকা নিয়ে হয়তো আমরা আলোচনা করব। জোটগত প্রার্থী নিয়ে আলোচনার মধ্যেও তৃণমূলে এই ঐক্য কতটা কাজ করবে সেটা আরেকটি প্রশ্ন। তবে ভেতরে নানা আশঙ্কা থাকলেও বাস্তবে দলগুলো মনে করছে পরিস্থিতি সেদিকে যাবে না। আওয়ামী লীগ অতীতে আমরা দেখেছি শরিকদের জন্য আসন সমঝোতা করতে যেয়ে সেখানে আবার দলের হাইকমান্ডের কারো কারো একটা পরোক্ষ অনুমোদনে সেখানে দলের গুরুত্বপূর্ণ নেতারা আবার দাঁড়িয়ে গিয়েছিলেন। আমার মনে হয় না যে বিএনপি এরকম কোনো অপকৌশলের আশ্রয় নেবে। আমি মনে হয় যে হ্যাঁ, এখানে ঝুঁকি আছে, কিন্তু এটা নির্ভর করে আসলে আমাদের বোঝাপড়ার উপরে। বিদ্রোহী প্রার্থী যাতে না দাঁড়ায় বা স্বতন্ত্র প্রার্থী যাতে না দাঁড়ায়, সেই জন্যই তো আমরা এতদিন সমঝোতার ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে আসন ভিত্তিক প্রার্থী মনোনয়নের প্রক্রিয়াটা গ্রহণ করেছিলাম। তা আশা করি সেরকম সংখ্যা খুব একটা হবে না। বিএনপি আশাবাদী, কিন্তু নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন শেষ মুহূর্তে প্রায় 100 আসনের বিরোধ নিরসন করা এবং সম্ভাব্য শরিকদের আসন ভাগাভাগি খুব একটা সহজ হবে না বলেই আভাস পাওয়া যাচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে প্রথম দফায় 200 আসনে প্রার্থী ঘোষণার পর মনোনয়ন না পাওয়াদের প্রতিক্রিয়া কী হয় সেটার উপরই নির্ভর করছে অনেক কিছু। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। বিবিসি প্রবাহে আজ আছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা প্রতিবেদনটা দেখছিলাম এবং বাংলাদেশের একটি বড় দল বিএনপি, তারা তাদের নির্বাচনে প্রার্থী দিতে গিয়ে এক ধরনের জটিলতার মুখে পড়েছে বেশ কিছু আসন নিয়ে, যেটা বলা হচ্ছে যে প্রায় 100 আসন। এক্ষেত্রে তার যারা সম্ভাব্য জোট সঙ্গী হবে তাদের সঙ্গেও আসন ভাগাভাগির একটা ইস্যু রয়েছে। অনেক ক্ষেত্রেই আশঙ্কা করা হয় যে হয়তো বা একটা সংঘাতময় পরিস্থিতি দাঁড়ায় কিনা, সেরকমও কোনো কিছু হয় কিনা, সেরকম আশঙ্কাও কিন্তু আলোচিত হচ্ছে। তো এই বিষয়গুলো নির্বাচনকে আসলে কিভাবে প্রভাবিত করবে এবং আমরা নির্বাচনের দিকে যাচ্ছি যদি বলি। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এটা তো নির্বাচনের অর্থাৎ ইলেকশন কমিশন যে প্রস্তুতি নেয় তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটা বিএনপির নিজস্ব প্রস্তুতির ব্যাপার। বিএনপি যেহেতু একটা বিরাট বড় দল, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল, কোনো সন্দেহ নেই। একটা বড় দলে একই আসনে একাধিক প্রার্থী থাকবে, এটা স্বাভাবিক। এবং গত 3টা নির্বাচনে কিন্তু বিএনপি ওইভাবে অংশগ্রহণ করতে পারে নাই। 2টা নির্বাচন একদমই করে নাই। মাঝখানে 18 সালে যতটা করেছিল ওটা না করার মতো, অনেকটা আমি বলবো এটাকে টোকেন পার্টিসিপেশন, ওরকম একটা পার্টিসিপেশন ছিল বিএনপির জন্য। তার মানে এই যে গত 15, 16, 17 বছরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী দাঁড়িয়ে গেছে বিভিন্ন আসনে, বিভিন্ন জেলায়, সারা দেশেই। সো এখানে একটা জটের মতো আছে, একটা কম্পিটিশন আছে। আর দ্বিতীয় যে পয়েন্টটা যেটা আপনি বলেছেন যে বিএনপি একটা বড় অ্যালায়েন্স গঠন করতে চায় যতটা সম্ভব অন্যান্য দলকে নিয়ে, যারা এত বছর ধরে সমমনা দল হিসেবে পরিচিত, তাদেরকে নিয়ে একটা জোট গঠন করতে চায়। কাজে তাদের সঙ্গে অ্যালায়েন্স করা এটাও একটা চ্যালেঞ্জিং কাজ। তাদেরকে বিবেচনায় নেওয়া, তারা কি চাচ্ছে, কি করলে তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে এবং ভবিষ্যতে সরকার গঠনটা কিভাবে হবে, এই সব বিষয়ের ব্যাপার আছে। সো এই 2টা চ্যালেঞ্জ মাথায় নিয়েই বিএনপি এই কাজটা করছে। কিন্তু তারপরে যেটা হয়, আমরা যেটা দেখেছিলাম 2018 সালে, যদি আপনার মনে থাকে, এক একটা আসনে বিএনপির একাধিক প্রার্থী ছিল, বেশিরভাগ আসনেই। এবং শেষ পর্যন্ত বিএনপি যেটা করেছিল, একজনকে রেখে অন্যদেরকে বসতে বলেছিল। এবং আমাদের যে প্রধান নির্বাচন আইনটা আরপিও, সেখানে কিন্তু এই প্রভিশনটা আছে যে একই আসনে একটা দল একাধিক প্রার্থী প্রাইমারিলি মনোনয়ন দিতে পারে, বাট পরে দল থেকে বলা হয় যে একজনকে রেখে বাকিদেরকে উইথড্র করতে। এখন বিদ্রোহী প্রার্থীদেরও তো একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা দেখলাম এই প্রতিবেদনে যে বিএনপি কিছু কৌশল নিয়েছে যে তারা এবার যাতে বিদ্রোহী প্রার্থী না হয় তার জন্য কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল গ্রহণ করেছে। হয়তো অতীত থেকে বিএনপি
এক ধরনের লার্নিং নিয়ে এটাকে তারা আরও শক্তভাবে আরও ইফেক্টিভলি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, সেক্ষেত্রে আমাদের আসলে আরেকটা অপেক্ষা করতে হবে যে কী হবে। একটা জিনিস হচ্ছে, আমরা যদি দেখি প্রধান উপদেষ্টা মানে বুধবার নির্বাচন ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচন বানচালে ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। একজন জামাত নেতাও বলেছেন যে জাতীয় নির্বাচন নাও হতে পারে। এনসিপি নেতাও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। সব মিলিয়ে কি একটা অনিশ্চয়তার আভাস এখানে দেখেন? নিঃসন্দেহে এইটা এক ধরনের অনিশ্চয়তা, এবং এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো এখন বিভাজিত। আমি যদি আপনাকে আমাদের বাংলাদেশের যত কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 91, তারপরে 2006 জুন, তারপরে 2001, 2008, আগের 4টা কেয়ারটেকার সরকার আপনি খেয়াল করে দেখেন, তখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তাদের মধ্যে একদম ঐক্যমত ছিল কিভাবে নির্বাচন হবে, কোন তারিখে নির্বাচন হবে, এবং পরিবেশটা সুন্দর ছিল। তখন তাদের মধ্যে বিভাজন ছিল না। কিন্তু আমরা এখন দেখলাম যে পলিটিক্যাল পার্টিগুলো এক একটা পার্টি একদিকে 2 ভাগে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনি গণভোট নিয়ে দেখেন, পার্টিগুলোর মধ্যে একদম অনৈক্য। আপার হাউস লোয়ার হাউস দেখেন, এটা নিয়ে বিভক্ত, অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলো বিভক্ত, মানে গণভোট কখন হবে সেটা বিভক্ত। সো এই যে চ্যালেঞ্জটা, এটা একটা বড় ফ্যাক্টর, এবং এই যে অনৈক্যটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন এই ধরনের অনৈক্য থাকবে তখন কিন্তু আপনার বাইরের থেকে ভেতর থেকে এক ধরনের প্রচেষ্টা থাকবে এটাকে কাজে লাগানোর জন্য। যেহেতু বিভাজন আছে, তখন এদেরকে উস্কানি দিয়ে হোক বা যেভাবে হোক না কেন তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করা হবে যাতে নির্বাচন ভণ্ডল হয়। এই কারণে হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা এই ধরনের আশঙ্কার কথা বলেছেন। আর আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, 2-3 মাস আগে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছিল যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। এটা বলার একটা কারণ ছিল, এবং এই কথাটা বোধহয় আমি আরও কয়েক মাস আগে থেকে বলছি। একটা কারণ হচ্ছে এই যে বিভাজন, দ্বিতীয় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো কোনো সন্দেহ নাই বাংলাদেশের একটা বড় পলিটিক্যাল পার্টি ছিল, তারা কি চুপ করে বসে থাকার মতো কোনো পলিটিক্যাল পার্টি? আমরা যেটা দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার যে সাক্ষাৎকার, সেটি ঘিরেও নানা ধরনের জল্পনা কল্পনা হচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবে প্রধান উপদেষ্টা যে চ্যালেঞ্জের কথা বলেছেন সেটার একটা বড় অংশ জুড়েই হয়তো এই মানে চ্যালেঞ্জের একটা অংশ হয়ে উঠবে আওয়ামী লীগ। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি সে কথাই বলছিলাম। আওয়ামী লীগের কত মানুষ দেশের বাইরে গেছে, বেশিরভাগ মানুষ দেশে আছে এখন পর্যন্ত। আমি যেটা বললাম যে তারা চুপ করে বসে থাকার মতো পলিটিক্যাল পার্টি না। এত বড় একটা পলিটিক্যাল পার্টি, তারা ঘুমাবে না কোনো অবস্থাতেই। কাজেই তারা নানাভাবে চেষ্টা করবে যাতে, অর্থাৎ তাদের কিছু স্ট্র্যাটেজি থাকবে, তাদের কিছু কৌশল থাকবে, তারা বসে থাকবে না কোনো অবস্থাতেই। সো এইটা একটা চ্যালেঞ্জ হবে। এর বাইরে ধরেন যে কোনো দেশ হয়তো বা আমাদের দেশের যে ইন্টারনাল ইস্যুস, সেখানে হয়তো ইন্টারভিন করতে চায়, এখানে নানাভাবে হস্তক্ষেপ করতে চায়। সো এটা একটা বড় ফ্যাক্টর হবে, এবং এই কারণেই আপনি যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন থেকে দেখবেন যে নানা রকম ঝুঁকি আসতেছে, হয়তো সহিংসতা বাড়বে, আক্রমণ বাড়বে। আপনি দেখবেন যে হয়তো বিএনপি জামাতের সঙ্গে কোনো একটা কারণে হয়তো ওই আপনার ভায়োলেন্স হয়ে যাচ্ছে, হয়তো বাইরে থেকে কেউ ওইটাকে লাগিয়ে দিচ্ছে, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তার মানে এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। এবং এই যে গণভোটের কথা আপনি বলছিলেন, গণভোট ইস্যুতে ইতিমধ্যেই রাজনীতিতে নানা ধরনের বিভেদ, এবং মানে দলগুলো আসলে এক ধরনের বিপরীতমুখী অবস্থানে চলে যাচ্ছে, এক ধরনের বিরোধপূর্ণ একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। তাহলে এই যে সব কিছু মানে সামলে নিয়ে এগোনোর পথটা কি? এটার এগোনোর শঙ্কাগুলোর কথা বললে একমাত্র এগোনোর পথ হচ্ছে ঐক্যমত। ইলেকশনের সঙ্গে ঐক্যমত কথাটা, কনসেন্সাস কথাটা খুব খুব গভীরভাবে জড়িত। আপনি ইলেকশন নিয়ে যত সিদ্ধান্ত গ্রহণ করবেন সেখানে ঐক্যমত থাকতে হবে। আপনি খেয়াল করে দেখেন, গণভোটটা কেউ কেউ বলছে যে নভেম্বরে হতে হবে, আর কেউ বলছে এটা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে হতে হবে। তার মানে এটা নিয়ে কিন্তু ইলেকশন কমিশনের মধ্যে কনফিউশন তৈরি হওয়ার কথা, কারণ ইলেকশন কমিশন নিজেও বুঝতে পারছে না এটা কবে করতে হবে। যেহেতু ইলেকশন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করে, সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত তাদের প্রধান ফোকাস জাতীয় সংসদ নির্বাচন। এখন যদি গণভোটটা করতে হয় তাহলে তাদেরকে ওই প্রিপারেশনে নিতে হবে, এবং হ্যাঁ, সবগুলো চ্যালেঞ্জ আছে। এবং যদি এই মুহূর্তে আপনি ধরে নেন যে নভেম্বরে হলো, তখন কিন্তু আপনার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কিছুটা হলেও
ক্ষতিগ্রস্ত হবে, কিছুটা হলে হ্যাম্পার হবে। এখন ঐকমত যেটা আপনি বলছেন সেটার জন্য তো দলগুলোকে একমত হতে হবে বা দলগুলোকে ছাড় দিতে হবে। না, এই মানসিকতার দরকার। এই যে আমাদের ঐক্যমত, জাতীয় ঐক্যমত কমিশন যে কাজটা করলো, এখানে আসলে এই সলিউশনটা হওয়া দরকার ছিল। এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জগুলো থাকতো না এবং আমরা স্মুথলি দুটো নির্বাচন অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন করে ফেলতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সী 8,000-এরও বেশি তরুণকে মার্শাল আর্ট এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতে একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। গণ অভ্যুত্থানের পর দেশে তরুণদের এমন প্রশিক্ষণের উদ্যোগকে অনেকেই একটি সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখছেন। আবুল কালাম আজাদ খোঁজ নিয়েছেন এর উদ্দেশ্য এবং ঝুঁকি সম্পর্কে। তরুণদের জুডো, কারাতে, তাইকোয়ান্দো এবং অস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দিতে রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশে নতুন এক কর্মসূচি শুরু হচ্ছে। সরকারি ভর্তি বিজ্ঞপ্তিতে একে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে। তবে এই পদক্ষেপ জাতীয় প্রতিরক্ষা জোরদারের লক্ষ্য নিয়ে এমন প্রচারই করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার ভাষায় এর মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যতের জন্য রিজার্ভ ফোর্স তৈরি হবে। ফায়ারিংয়ের, শুটিংয়ের থিওরিটিক্যাল দিকটাও শেখানো হবে এবং একই সাথে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে। আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে, এবং আমাদের সামরিক এবং ভৌগোলিক বাস্তবতায় এটা আমাদের জন্য অপরিহার্য। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, এ প্রকল্পে গুলির অনুমোদন, বাজেট ও অবকাঠামো সহ নানা জটিলতার কারণে সরাসরি গুলি চালানো শেখানো সম্ভব হচ্ছে না। আমি মনে করি যে প্রতি বছর অ্যাটলিস্ট 20,000 যুবকদের যদি এই প্রশিক্ষণটা আরও বড় পরিসরে দেওয়া যায় এবং সিলেবাসটা আরও বৃদ্ধি করা যায়, একদম লাইভ রাউন্ড ফায়ারিং পর্যন্ত শেখানো যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের এটা গণপ্রতিরক্ষার জন্য, জাতীয় প্রতিরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানাচ্ছেন, জাতীয় প্রতিরক্ষার ধারণা থেকেই তারা এই উদ্যোগটি নিয়েছেন। বাংলাদেশের 18 থেকে 35 বছর বয়সীদের জন্য আত্মরক্ষা এবং আগ্নেয়াস্ত্রের মৌলিক প্রশিক্ষণের বিষয়টি নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমি মনে করছি যে আসলে মেয়েদের জন্য এটা খুবই দরকার, কারণ আমরা জানি যে আসলে সাম্প্রতিক সময়ে রেপ বা অন্যান্য বিষয়ে কতটা বেড়ে গিয়েছে। দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ তরুণ, তারা সবাই চায় যে তার দেশকে রক্ষা করার জন্য, কিন্তু বিষয় হচ্ছে আমরা অস্ত্র ট্রেনিং নেওয়ার মতো ওই যে মানসিক যে আমাদের ম্যাচিউরিটি, ওই অবস্থাতে আমরা নাই। ম্যান্ডেটরি যে মিলিটারি যেটা দেওয়া হয় আর কি, ট্রেনিংটা, ওইটা করলে আমার মনে হয় বেটার হয়। বিভিন্ন দেশে তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রচলন রয়েছে, যদিও সেটি সংসদে অনুমোদন এবং জাতীয় কৌশল ও নীতির আলোকে হয়। বাংলাদেশের এই প্রকল্পে সেটি অনুপস্থিত। এছাড়া জাতীয় প্রতিরক্ষার ধারণা যুক্ত করায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আছে নিরাপত্তা বিশ্লেষকদের। কোনো একটি মন্ত্রণালয় থেকে একটা ক্ষুদ্র প্রয়াস নিলে কোনো রকমের ভালো কোনো কিছু হবে বলে আমি মনে করি না। কাজে যেহেতু আমাদের এই ধরনের কোনো জাতীয় কৌশল বা নীতিমালা নাই, এখানে কার জন্য এটা কাজ করবে সেটা স্বচ্ছ নয়। বিশ্লেষকদের মতে সাধারণ নাগরিকদের জন্য আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণের বিষয়টি স্পর্শকাতর। এছাড়া বিশ্বব্যাপী তরুণ ও সিভিলিয়ানদের অস্ত্র গুলি থেকে দূরে রাখার ব্যাপারে সোচ্চার অবস্থানও রয়েছে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি লক্ষ্য করা গেছে। আন্দোলনের সময় লুট হওয়া পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বহু অস্ত্র ও গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্রের উপস্থিতিও ধরা পড়ছে। এরকম একটা অবস্থায় অস্ত্রের প্রশিক্ষণ কারা পাবে এবং সেটি কিভাবে তারা কাজে লাগাবে, সেই ঝুঁকিও থাকছে বলছেন নিরাপত্তা বিশ্লেষক আনম মুনিরুজ্জামান। যুবদের এখানে আনা হবে, তাদের কি ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, এটা যদি না করা হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে। যদি ভুল কিছু ব্যক্তি প্রশিক্ষণ পেয়ে যায়, তারা এসে প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি গিয়ে তারা অন্য কাজে ব্যবহার করে, তাহলে দেশের জন্য ভালো চাইতে খারাপ হয়ে যাবে। বাংলাদেশ থেকে তরুণদের বাইরে বিভিন্ন সশস্ত্র সংগঠনে যুক্ত